প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নারীর অসুখে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। লুমিনা আইভিএফ এবং ইনসেপ্টা ফার্মা নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলতে যাচ্ছি বন্ধ্যাত্ব নিয়ে। সারা বিশ্বে এটি একটি অন্যতম চিকিৎসা বিজ্ঞানের যেমন সমস্যা, তেমনি তার পাশাপাশি একটি পারিবারিক সমস্যা এবং সামাজিক সমস্যা। অনেক দম্পতি এই সমস্যায় ভুগছেন এবং সমাধানের জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন। সেই সমস্যার সমাধান আমাদের দেশে কিভাবে হচ্ছে সেই বিষয়ে আমরা আজকে জানবো আমাদের তিনজন বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে। আমাদের সাথে আছেন ডাক্তার ফ্লোরিডা রহমান, বিভাগীয় প্রধান, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমাদের সাথে আছেন ডাক্তার উম্মুল খায়ের মাহমুদা, সহকারী অধ্যাপক, বন্ধ্যাত্ব বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সাথে আরো আছেন ডাক্তার উম্মে তাহমিনা সীমা, সহকারী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আপনারা আজকে বসেছেন আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে, যে বিষয় নিয়ে কথা খুব কম হয়, সেটি হচ্ছে বন্ধ্যাত্বের চিকিৎসায় আমাদের দেশের অবস্থা কী রকম, কিভাবে একজন দম্পতি আশা করবে এবং সেইখান থেকে অভিভাবকত্ব লাভ করবে। তো প্রথমেই ডাক্তার ফ্লোরিডা রহমান ম্যাম, আপনার কাছে জানতে চাই, এই যে সারা বিশ্বে এই কথা নিয়ে চলছে যে চিকিৎসা হচ্ছে, সমাধান পাচ্ছে না, আমাদের দেশ যেহেতু একটা বলবো নিম্ন আয়ের দেশ এবং সেখানে এই উচ্চ মূল্যের একটি চিকিৎসা পদ্ধতি আসলে কতটুকু কার্যকর, সেখান থেকেই জানতে চাই যে সমস্যাগুলো সারা বিশ্বব্যাপী কী রকম এবং আমাদের দেশেই বা কীরকম। ধন্যবাদ ডাক্তার রেশমা, খুবই যুক্তিযুক্ত একটা কোয়েশ্চেন। এটা সারা পৃথিবীতে গ্লোবালি ইনফার্টিলিটির প্রিভ্যালেন্স এটা হচ্ছে 10 থেকে 15%। মানে এটা কোনো রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করতে পারে, কিন্তু খুবই সামান্য। তো বাংলাদেশে যদিও সেরকম কোনো স্ট্যাটিস্টিক্স নাই, তারপরেও আমরা মোটামুটিভাবে 10 থেকে 15%ই এই ইনসিডেন্স এটা আমরা ভাবি। আর এখানে অন্যান্য দেশে থেকেও খুব একটা চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সেবা বা উচ্চমূল্যের চিকিৎসা নেওয়ার জন্য মানুষের যে আর্জ বা তাদের নিজেদের যে অনুভব, সেটা কিন্তু বাড়ছে দিনকে দিন। তো সুতরাং অনেক উচ্চমূল্যের চিকিৎসা, এটা এই জন্য বলা যে রোগটা নির্ণয় করতে কিন্তু অনেক হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, সেগুলোতেই অনেক টাকা খরচ হয়ে যায়। আর যারা একদম শেষ লেভেলের চিকিৎসা নেন আইভিএফ, তাদেরও অনেক টাকা খরচ হয়। কিন্তু আমি দেখেছি যে মানুষের কিন্তু অনেক আকাঙ্ক্ষা এই চিকিৎসাগুলো নেওয়ার জন্য। যেমন একটা স্বাভাবিক জ্বর সর্দির জন্য যতটা না, কিন্তু তার চেয়ে অনেক বেশি, কারণ মানুষ ফ্যামিলি চান। অবশ্যই এই যে চিকিৎসা নিচ্ছে এবং ইনফার্টিলিটি একটা জার্নি আছে, সেই ব্যাপারে একটু জানতে চাই। ডাক্তার উম্মে তাহমিনা সীমা, আপনার কাছে একটি দম্পতির ইনফার্টিলিটির জার্নিটা সাধারণত কীরকম হয়? আসলে এটা যদি আমি শুরু করি তাহলে কিন্তু বলবো যে ইনফার্টিলিটি সে কখন বলছি আমরা, যে একটি দম্পতি যখন হচ্ছে যে কোনো প্রোটেকশন ছাড়াই 1 বছর ট্রাই করার পরও সে কনসিভ করছে না, তখনই কিন্তু তাকে আমরা বলছি যে ইনফার্টাইল কাপল। এবং তার উচিত কিন্তু সেই 1 বছর চেষ্টা করার পর একজন ডক্টরের শরণাপন্ন হওয়া। কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি, সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাথে সাথে আসে না। দেখা যায় যে সে হয়তো অনেক বছর ট্রাই করছে, তারপর যখন হচ্ছে না তখন সে একজন লোকাল ডক্টরের কাছে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু শুরু এইভাবে, সে একজন লোকাল ডক্টরের কাছে যাচ্ছে। যখন সে লোকাল ডক্টরের কাছে যাচ্ছে, হয়তো সে কিছু তার হিস্ট্রি নিয়ে একটা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে, যেহেতু সে জানে যে এই ট্রিটমেন্টটা দেওয়া যাবে, বা সে শুনেছে এই ট্রিটমেন্টটা দেওয়া যাবে, লোকাল ডক্টর উনি হয়তো দিচ্ছেন। কি দিচ্ছেন? হয়তো একটি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, কোনো ডায়াগনোসিস কিন্তু সে করছেন না, একটা ড্রাগ দিয়ে দিচ্ছেন। তারপরে হয়তো মিরাকেল সে কনসিভ করে যেতে পারে, কারণ ড্রাগ দিচ্ছেন তো। কিন্তু অনেক ক্ষেত্রে কনসিভ হয় না। সেক্ষেত্রে কি হয়, এই দম্পতি হয়তো তার কাছে কিছুদিন বা কিছু বছর ট্রিটমেন্ট পাওয়ার পর সে রেফার্ড হচ্ছে। কোথায় হচ্ছে? একজন গাইনোকোলজিস্টের কাছে। তা গাইনোকোলজিস্টের কাছে যাওয়ার পরও হয়তো সে একজন পরীক্ষা নিরীক্ষা করছেন, দম্পতির কিছু রোগ নির্ণয়ের চেষ্টা করছেন। হ্যাঁ, উনি হয়তো সেই অনুযায়ী ট্রিটমেন্টও দিচ্ছেন, যেহেতু বিশেষজ্ঞ কাছে শরণাপন্ন হয়েছেন। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সফলতা পায় না। এই দম্পতি কিন্তু দেখা যায় তারপরে আবার একটি দীর্ঘ সময় তার কাছে থাকছেন, অনেক সময় কিন্তু পার হয়ে যায় এর মধ্যে। তারপরে যখন একটি বিশেষ সংখ্যা কনসিভ হচ্ছে না, তখন কিন্তু সে যাচ্ছে কোথায়? একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে। তার মানে আমার পর্যন্ত আসতে, একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ পর্যন্ত আসতে কিন্তু তার অনেক সময় পার করতে হচ্ছে। তাই এর মধ্যে কিন্তু তার অনেক সময় চলেও যাচ্ছে। হ্যাঁ, হয়তো তার বয়স চলে যাচ্ছে,
তার হচ্ছে হয়তো তার যে রিজার্ভটা ছিল ডিম্বাণুর সেই রিজার্ভটাও কমে যাচ্ছে। তারপর যখন একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসে তখন হয়তো উনি আরও স্পেশালাইজড ট্রিটমেন্টের জন্য তার আরও বড় কোনো পরীক্ষা নিরীক্ষা করছেন, তারপর তার রোগ নির্ণয় করছেন, তার সার্জারি লাগলে সার্জারি করছেন, সে অনুযায়ী ট্রিটমেন্ট দিচ্ছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে হয়তো ট্রিটমেন্ট ইউজুয়াল যে আমরা মানে ওষুধের মাধ্যমে যে ট্রিটমেন্টটা দিই সেটা হয়তো সম্ভব হয় না, সেটাতে হয়তো সম্ভব হয় না প্রেগনেন্সি হওয়া। সেক্ষেত্রে তাকে পরবর্তী স্টেপ যেমন আইইউআইতে যেতে হয় অথবা টেস্ট টুব বেবিতে যেতে হয়। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে এই জিনিসটা যদি সে আরও আর্লি আসতো হয়তো তার সাকসেস অনেক ভালো হতো। হ্যাঁ, এটা কিন্তু একটা সিনারিও, কমন সিনারিও আমাদের দেশে। কাজেই জার্নিটা কিন্তু অনেকটা এরকমই। হ্যাঁ, শেষ পর্যন্ত সে সাকসেসফুল হতেও পারে আবার নাও হতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে মানে ট্রিটমেন্ট তো একটা আছে, অনেকটা ভাগ্যও বলা যায় যে না, মানে অনেকটা এরকমই তার জার্নিটা। অবশ্যই, খুবই ধন্যবাদ এত সুন্দর করে আপনি জার্নিটা আমাদের সাথে শেয়ার করলেন যে কি কি অবস্থা দেখা যায়। ডাক্তার উম্মুল খায়ের মাহমুদা, আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের দেশে অনেক ধরনের প্রেক্ষাপট আছে, একটা বড় অংশের মানুষ আছে প্রবাসী যাদের স্ত্রীরা পরবর্তী সময় খুব সংক্ষেপে তারা চায় যে তারা গর্ভধারণ করুক এবং এই ইনফার্টিলিটি থেকে মুক্ত হোক। তো এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা হচ্ছে কাউন্সিলিং এর। আমাদের যারা রোগীরা আছে তাদের ক্ষেত্রে এই কাউন্সিলিংগুলোর কিভাবে শুরু করা হয়? আমাদের দেশে অনেক প্রবাসী আছেন, ওনারা কিন্তু বিয়ের কয়েক মাস যাওয়ার পরেই কিন্তু চলে আসেন আমাদের কাছে যে ওনারা দ্রুত সন্তান চান। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা তেমন কোনো সমস্যাই ওনাদের পাই না। তখন ওনাদেরকে আমরা কয়েকটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন বাচ্চা ধারণ করতে গেলে স্বাভাবিকভাবে সাধারণত 5টা জিনিসের দরকার হয়। একটি হচ্ছে ডিম্বাণু মহিলার, একটি জরায়ুর অবস্থা কেমন, জরায়ুটা ভালো আছে কিনা, টিউব ঠিক আছে কিনা, পুরুষের শুক্রাণু ঠিক আছে কিনা, এবং হচ্ছে ওনারা স্বামী স্ত্রী ওই ডেঞ্জার পিরিয়ডে মানে যে সময়টা বাচ্চা আসে পেটে সেই সময়টায় থাকছেন কিনা, এই 5টা জিনিস ঠিক আছে কিনা এই ব্যাপারে আমরা ওনাকে তথ্য দিই। তখন আমরা যদি দেখি যে ওনার একটা টিভিএস করে জ্বরেও ঠিক আছে, এমএইচ ঠিক আছে, এমএইচটা আমরা সবসময় করি না, মোটামুটি টিভিএস করি, আমরা বুঝে ফেলি যে ওনার ডিম্বাণু পরিমাণ কীরকম, তখন আর করতে দিই না। তারপর পুরুষের শুক্রাণুটা কেমন আছে সেমেন অ্যানালিসিসের মাধ্যমে করতে দেই, এবং আমরা ওনাকে ডেঞ্জার পিরিয়ড সম্পর্কে ধারণা দিই। জি, তো এটাতেই কিন্তু অনেকে কনসেপ্ট করে যান। তারপরে ওনার যদি একটু তাড়া থাকে, বিদেশে যারা বিশেষ করে থাকে তাদেরকে আমরা তখন কিছু ওভুলেশন ইন্ডাকশন রাখ দিই এবং কাউন্সেলিং করি যে আপনার যেহেতু দ্রুত সন্তান দরকার সেই জন্য আমরা দিয়েছি, তা না হলে কিন্তু এই ওষুধটারও তেমন কোনো প্রয়োজন ছিল না। তো তখন আমরা এই ওষুধটা দেওয়ার মাধ্যমে আমরা টিভিএস করে, ট্রান্সভার্সাল সোনোগ্রাফি করে, ফলিকুলোমেট্রি করে, মাসিকের 12তম দিনে যদি সুন্দর ডিম ফোটে তাহলে আমরা এভাবেই ছেড়ে দিই ওনাকে 2-3 মাস, ওনারা এইভাবেই এই ওষুধে সেম ওষুধই ওনারা চলতে থাকেন। তো ওতেই বেশিরভাগ মানুষ কনসেপ্ট করে যান, প্রথম মাসেই কনসেপ্ট করে যান বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে যদি উনি কনসেপ্ট না করেন তখন উনি দ্বিতীয় ধাপের পেশেন্ট হয়ে যান। এরকম ক্ষেত্রে আমরা দেখি যে প্রবাসী থাকলেও অনেকের 2 বছর 4 বছর বা 10 বছর বিয়ে হয়েছে, স্বামী বিদেশে, এর মধ্যে ওনার বয়সটাও বেড়ে গিয়েছে, তখন উনি কিন্তু দ্বিতীয় ধাপের পেশেন্ট হয়ে যান। দ্বিতীয় ধাপের পেশেন্টের ক্ষেত্রে আমরা আরেকটু পরীক্ষা নিরীক্ষা বাড়িয়ে দিই, তখন ওনার এএমএসটা করি, তারপর ওনার আরও কিছু ইনভেস্টিগেশন দরকার পড়লে করি। আর হচ্ছে যে ওনার ক্ষেত্রে স্বামী আসলে আমরা আইইউআই চিকিৎসার কথা আমরা অ্যাডভাইস দিই, কারণ ওনার তো দ্রুত সন্তান দরকার, তো সেক্ষেত্রে আমরা আইইউআইয়ের কথা বলি। তো এই জিনিসগুলি আমরা আপাতত ওই বিদেশি যারা দম্পতি তাদেরকে কাউন্সেলিং করি। আরও কিছু দম্পতি আছেন যাদের হচ্ছে আরও কিছু জটিল সমস্যা থাকে, যেমন ধরেন এন্ডোমেট্রোসিস বা পিসোস আছে, কিন্তু পিসোসটা রেজিস্ট্যান্ট পিসোস, মানে নর্মাল ওষুধে বা অপটিমাইজেশন করেছি তারপর উনি কনসেপ্ট করছেন না। তারপরে ধরেন ওনার অ্যাডেনোমায়োসিস আছে বা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, বা তার কোনো সমস্যাই খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু স্বাভাবিক কোনো ওষুধেও কনসেপ্ট করছেন না, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটু জটিল কিছু পরীক্ষা, জটিল কিছু ইনভেস্টিগেশন এবং জটিল কিছু ওষুধের মাধ্যমে এবং দরকার পড়লে অপারেশনের মাধ্যমে আমরা কিন্তু ওনাকে অপটিমাইজড করি, ওই 5টা ফ্যাক্টরটাকে ঠিক করি। মানে হচ্ছে জরায়ুটা ঠিক করতে হলে সেটা আমরা করি, যদি টিউব ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু টেস্ট টিউবে যেতে হয়। তো জরায়ু ঠিক থাকলে বা ডিম্বাণু ঠিক থাকলে সব কিছু যদি ঠিক থাকে আমরা কাপলদেরকে বলি যে আপনার যদি সব ফ্যাক্টর ঠিক থাকে তাহলে 1 মাসে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা 20%। আচ্ছা, তাহলে ওনার কিন্তু 100% সম্ভাবনা করতে গেলে ওনার কিন্তু প্রায় 5 থেকে 6 মাস এই সেম চিকিৎসা চালিয়ে যেতে হবে, তাহলে ওনার বাচ্চা হওয়ার সম্ভাবনা প্রায় 90% হওয়ার চান্স থাকে।
তো এই জিনিসটি আমরা কাউন্সেলিং করি। আর হচ্ছে যে তৃতীয় ধাপে যে পেশেন্ট যারা একটু জটিল, তাদের ক্ষেত্রে কিন্তু আইইউআই চিকিৎসায় কনসেপ্ট না করলে আইভিএফ চিকিৎসায় যেতে হয়। আর তারপরে চতুর্থ ধাপের পেশেন্ট আছেন যারা অনেক বেশি বয়স বাড়িয়ে ফেলেছেন, অথবা বয়স কম কিন্তু ডিমের পরিমাণ অত্যধিক কম, অথবা জ্বরে ওঠে এমন সমস্যা যেখানে বাচ্চা ধারণ করার ক্ষমতাই নেই, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা যখন দেখি যে ওনারা কোনোভাবেই কোনো কনসেপ্ট করছেন না, আইভিএফ এর মাধ্যমে ফেলড আইভিএফ হচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে ডোনারের কথা বলতে বাধ্য হই। যদিও আমরা ডোনার আমাদের দেশে আমরা এখনো করছি না, অথবা সারোগেসির কথা বলতে বাধ্য হই। যদি এগুলাতে উনি রাজি না হন, আমাদের দেশে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে ওনারা তখন অ্যাডপশনের কথা আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। জি, ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি বলেছেন যে এই যে কাউন্সেলিংটা কিভাবে করা হয়, বিশেষ করে এই দম্পতি অনুযায়ী ভাগ ভাগ করে। ডক্টর ফ্লোরিডা রহমান ম্যাম, আপনার কাছে জানতে চাই, এই যে অনেকগুলো কথা শুনলাম যে কিভাবে কাউন্সেলিং করতে হয়, কিন্তু ইদানিং একটি কথা আমরা শুনতে পাই, পার্সোনালাইজড ফার্টিলিটি কেয়ার, বা প্রতিটি রোগীর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কেয়ার করতে হবে, আলাদা আলাদাভাবে প্ল্যান করতে হবে। এটি কেন দরকার? প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি দম্পতির সমস্যা আলাদা। তো দেখা যায় আমাদের ডক্টর উমুল খায়ের মাহমুদা বা ডক্টর সীমা ওনারা বলেছেন যে দেখা যায় যে কোনো রোগীর সমস্যা এমন যে তার শুধুমাত্র ডিম্বাণু তৈরি আছে কিন্তু বড় হচ্ছে না, যেমন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো ওই পেশেন্টের কিন্তু অপটিমাইজেশন করা, মানে তার বডিতে যে হরমোনাল ইমব্যালেন্স, তার যে ওজনের সমস্যা, সেগুলোকে আমরা যদি ব্যালেন্স করে নিয়ে আসি, তার বিএমআই 23-এর নিচে আনার চেষ্টা করি, আমরা তাকে ড্রাগ প্রথমে দেই না, ডায়েটিং অ্যান্ড এক্সারসাইজ এটা করাই। আর তারপরে হচ্ছে তাকে কিছু ড্রাগও দেওয়া যেতে পারে সাথে, এগুলা দিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, আমরা অ্যান্ড্রোজেন হরমোন কমাই, এগুলোকে বলে অপটিমাইজেশন। এগুলো করে যখন ওভুলেশন ইন্ডাকশন দেই তারা কাজ করেন। কিন্তু যার ডিম্বাণু কম, একই বয়সী একটা রোগী যার ডিম্বাণু খুবই কম, তার কিন্তু শুধু অপটিমাইজেশনে কাজ হবে না। প্রথমে তাকে আমরা ডিম্বাণু বাড়ানোর কিছু ওষুধ আসছে, যেটাতে ডিম্বাণু আসলে ঠিক অতটা বাড়ে না, কিছুটা প্রি অ্যান্ট্রাল ফলিকল যেটা সেটা বাড়ে, তাও 3 মাস আগে থেকে ট্রিটমেন্টটা শুরু করতে হয়। তারপরে কিছুটা বাড়লে তখন তো আমরা ওভারিয়ান রিজুভিনেশন কিছু ফ্যাক্টর আছে, এখন ইদানিং নতুন যুক্ত হয়েছে এটা, যেমন হচ্ছে আমরা তাদেরকে স্টেম সেল থেরাপি দিতে পারি, বা ইন্ট্রা ওভারিয়ান পিআরপি দিতে পারি, আবার আরেকটা সার্জারি আছে এটাকে বলে ইন্ট্রা ওভারিয়ান অ্যাক্টিভেশন। তো এগুলা করতে পারি, তাহলে দেখা গেল যে দুইটা রোগীরই কিন্তু ডিম্বাণু হচ্ছে না, বয়স এক, কিন্তু চিকিৎসা পদ্ধতি আলাদা। আবার আমি যদি একটা মেল ফ্যাক্টরের পেশেন্ট বলি, তো একটা তার হচ্ছে কারোর থাকতে পারে একদমই নাই অ্যাজুস্পার্মিয়া। তো অ্যাজুস্পার্মিয়ার আবার দুইটা প্রকার, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া, একটা নন অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া। তো অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া মানে হচ্ছে তার কিন্তু শুক্রাণু উৎপন্ন হচ্ছে, কিন্তু শুক্রাণু তার শুক্রনালীতে কোনো একটা জায়গায় বাধা থাকার জন্য সেটা আসতে পারছে না ইজাকুলেশনের সময়, সিমেন্ট কালেকশনে আমরা কোনো শুক্রাণু পাচ্ছি না। এই পেশেন্টগুলোর কিন্তু হরমোনাল ব্যালেন্সও খুব ভালো, তাদের টেস্টোস্টেরন এফএসএইচ সব ভালো। তো এই পেশেন্টগুলো আমরা কি করি, আমরা তখন তাদেরকে ছোট্ট একটা মাইক্রো সার্জিক্যাল অপারেশন, যে টেজা এই অপারেশনগুলো করলে তাদের আমরা স্পার্ম নিয়ে আসতে পারি। তারপরে আমরা তাদেরকে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেটা আইভিএফ এর নেক্সট ধাপ, সেটা করতে পারি। করলে এদের চান্স খুবই বেশি, 50-60% পর্যন্ত সাকসেসফুল হয়। কিন্তু একই অ্যাজুস্পার্মিয়া, পুরুষ আর একটা রোগী একই বয়স, অ্যাজুস্পার্মিয়া, তার কি হলো, তার হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া, তার দেখা গেল যে তার টেস্টোস্টেরন হরমোন খুবই কম, তার এফএসএইচ এলএইচ হরমোন অনেক বেশি, তার মানে সে টেস্টিকুলার ফেলিওর, তার কিন্তু শুক্রাণু তৈরি হচ্ছে না। তো টেস্টিকুলার ফেলিওরের অনেক কজ, কিন্তু এটা আনট্রিটেবল ধরতে গেলে, বেশিরভাগ জেনেটিক কারণে হয়, আর কিছু রেডিয়েশন এসবের জন্য হতে পারে, বা কোনো ডিজিজের জন্য, কোনো টিউমারের জন্য। তো ম্যাক্সিমামই জেনেটিক কারণে হয়, যে নন অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া। তো এই পেশেন্টগুলোর তখন আমি কিন্তু ওই পেজদা করলে কোনো শুক্রাণুই পাবো না ওই মাইক্রো সার্জিক্যাল প্রসিডিউরে। তখন ওকে কি করতে হবে, ওর জন্য আমরা মাইক্রোটেজি করতে পারি, তাতে দেখা যায় যে অনেক পুরা তার অন্ডকোষটাকে দ্বিখণ্ডিত করে কোনো একটা টিউব নিয়ে, মানে সেমিনিফেরাস টিবিউল এনে তাতে 2-1টা স্পার্ম পেতে পারি। আচ্ছা, এটা হচ্ছে তার নিজস্ব স্পার্ম দিয়ে যদি আমরা করি। আর যদি নাই পাই, তখন তার জন্য কিন্তু একটাই অপশন থাকে, সেটা হচ্ছে
সেই ডোনার স্পাম, তাহলে আমি 4টা পেশেন্টের এক্সাম্পল দিলাম এই জন্য যে এখানে আমি তো আরো অনেক মানে যদি ডিটেলস করে বলি তাহলে একটা কোশ্চেনে সব পার হয়ে যাবে। তো প্রতিটা পেশেন্ট কিন্তু আলাদা, তা পেশেন্টের মধ্যে আবার দুইজন, একজন পুরুষ একজন মহিলা, তাদের বিহেভিয়ার আলাদা। এমন আরেকটা হচ্ছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। পুরুষের সমস্ত ফ্যাক্টর অ্যাপারেন্টলি নর্মালি আমরা যে টেস্ট করি সিমেন অ্যানালিসিস সম্পূর্ণ ভালো, মহিলার সব ফ্যাক্টর মানে ওই যে 5টা ফ্যাক্টর, তার ঠিক মতো ওভুলেশন হচ্ছে, তার টিউব ঠিক আছে, তার ইউটেরাস ঠিক আছে, কিন্তু তারপরেও হচ্ছে না, তখন আমরা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বলে। এই রোগীগুলোর যেমন আগে গাইডলাইন ছিল যে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা বয়স 35-এর নিচে হলে আইভিআই চেষ্টা করব, আর এরপরে হচ্ছে তাদের আসলে আইভিআইতে তেমন সাকসেসফুল হয় না, আইভিএফ। আর এখন ইউরোপিয়ান গাইডলাইনে যেমন একদম রিসেন্টলি এই মার্চ মাসে বের হয়েছে নাইস গাইডলাইন, সেটাতে বলছে যে আইভিআইয়ের কোনো রোল নাই, সরাসরি আইভিএফ। আচ্ছা, এ নিয়ে আমরা আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নারীর অসুখে। উলুমিনা আইভিএফ এবং ইনসেপ্টা ফার্মা নিবেদিত এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি আশা থেকে অভিভাবকত্ব, মানে আইভিএফ সহ অন্যান্য যে বিভিন্ন মাধ্যমে বন্ধ্যাত্ব চিকিৎসা হয় সেই বিষয়গুলি একটু একটু করে জানছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন 3 জন বিশেষজ্ঞ। ডাক্তার তাহমিনা সীমা, আপনার কাছে একটু জানতে চাই, সমস্যা হচ্ছে দুই পক্ষেরই, নারীরও এবং পুরুষেরও। পুরুষের ক্ষেত্রে সাধারণত ধরা হয় না যে সমস্যা থাকতে পারে, কিন্তু এই আলোচনার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক ধরনের সমস্যাই হতে পারে এবং সেই সমস্যাগুলোর সমাধানও আছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আপনার কাছে জানতে চাই যে এদের ক্ষেত্রে সাধারণত কিভাবে ইভালুয়েশন করা হয়? আসলে আমি যদি কিছুদিন আগের কথাও চিন্তা করি, হ্যাঁ, যে এক সময় ছিল বলা হতো যে বন্ধ্যাত্ব মানে মহিলার সমস্যা, মেয়েরাই দায়ী বন্ধ্যাত্বের জন্য, এবং এটা তার জন্য একটা অভিশাপ। বন্ধ্যাত্ব হলে তাকে আলাদা করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি সব কিছুর জন্য। কিন্তু এখন কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে আসছে এবং অনেকটাই চেঞ্জ, যে এখন গবেষণায় দেখা গিয়েছে যে আসলে মানে বন্ধ্যাত্বের জন্য পুরুষ এবং মহিলা সমানভাবেই দায়ী। দেখা যায় যে আমি যদি ভাগ করি, দেখা যায় 30 to 40% যে যেমন মহিলা দায়ী, ঠিক পুরুষও কিন্তু সেই ক্ষেত্রে 30 থেকে 40% যে দায়ী থাকে। কাজে ইভালুয়েশন যদি আমি মহিলার করি, পাশাপাশি অবশ্যই আমাকে পুরুষের ইভালুয়েশন করতে হবে, যেটাকে আমরা বলি মেল ইনফার্টিলিটি। জি, এখন মেল ইনফার্টিলিটি যদি কোনো দম্পতি যখন আসে তখন তো আমরা আসলে হিস্ট্রি নেই, একসঙ্গে আমরা তাদের হিস্ট্রি নেই। আবার অনেক সময় দেখা যায় আলাদাও নিতে হয়, কারণ সব কথা কিন্তু সে হয়তো তার ওয়াইফের সামনে বলতে পারছে না, তখন দেখা যায় যে আমরা বলি ঠিক আছে আপনি আমার কাছে বলেন। তা প্রথমে আমরা হিস্ট্রি নিচ্ছি, হিস্ট্রি অনুযায়ী আসলে তখন আমরা মোটামুটি একটা আইডিয়া করি হ্যাঁ তার এই সমস্যা হতে পারে। যদি মনে হয় তাকে এক্সামিন করতে হবে, তখন হচ্ছে তাকে আমরা ইউজুয়ালি হচ্ছে যে আমাদের ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্ট আছেন একজন, ওনার কাছে পাঠাই এক্সামিনেশনের জন্য। তার দরকার হতে পারে তার প্রবলেম আইডেন্টিফাইয়ের জন্য, তার শারীরিক কোনো প্রবলেম আছে কিনা সেটা বের করার জন্য ওনার কাছে আমরা রেফার করি। তারপর উনি এক্সামিন করে দেন। তারপরে আসি হচ্ছে আমরা ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশন একটা ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে কি আমি যদি একটা ইনভেস্টিগেশনও বলি সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এই একটা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে তার কষ্টটা কোন দিকে যাচ্ছে। জি, তার সিমেন অ্যানালাইসিসটা আসলে কি? এটা আসলে একটা সিমেন টেস্ট, বা যদি বাংলায় বলি বীর্য পরীক্ষা, যেটা হচ্ছে আমরা হচ্ছে কিছু মানে তার হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস করা হয়, সাথে হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়। এই সিমেন অ্যানালাইসিসে আমরা ইউজুয়ালি কি দেখি হচ্ছে তার ভলিউমটা কেমন, তার হচ্ছে যেটা নেওয়া হচ্ছে সেটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে তার দেখা হয় যে এখানে তার স্পার্মের কাউন্টটা, যেহেতু সিমেনে স্পার্ম থাকে, এবং সেই কাউন্টটা কেমন। আরও কি দেখা হয় যে তার স্পার্মের মোটিলিটি কেমন, তার মরফোলজি কেমন, এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখা হয়। আর সেই সাথে তার আরও কিছু যেমন পিএইচ দেখা হয়, কিছু এডিশনাল, তা আর কিছু কি দেখা হয় ইনফেকশন আছে কিনা। তা প্রথমে আসে কাউন্ট। কাউন্টটা হচ্ছে যে আমি যদি হচ্ছে রিসেন্ট যে আমাদের গাইডলাইন আসছে WHO গাইডলাইন, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে কাউন্ট কিন্তু লোয়ার লিমিট বলা হচ্ছে 16 মিলিয়ন পার ml। তার মানে 16 মিলিয়ন পার ml এর নিচে গেলে সে কিন্তু তার কাউন্ট কম, এবং এটাকে বলছি আমরা অলিগোস্পার্মিয়া।
আর হচ্ছে এটা সিভিয়ারিটিও আছে, দেখা যায় যে 10 to 16 এর মধ্যে হলে সেটা হচ্ছে মাইল্ড, আবার যখন সে 5 to 10 এর মধ্যে যাচ্ছে হয়তো মডারেট, আবার লেস দেন 5 মিলিয়ন পার এমএল হলে কিন্তু সে সিভিয়ার অলিগোস্পার্মিয়া। আবার যদি কোনো কাউন্ট পাওয়াও না যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাজোস্পার্মিয়ারও অনেক ভাগ আছে, যেটা অলরেডি হচ্ছে আমাদের ম্যাডাম কিছুটা বলেছেন। তারপরে হচ্ছে যে আমি যদি মোটিলিটিতে আসি, স্পার্ম মোটিলিটি, এক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে যে এর নিচে গেলেই সে হচ্ছে অ্যাস্থেনোস্পার্মিয়া। এক্ষেত্রে হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করি যে তার প্রোগ্রেসিভ মোটিলিটি কেমন, সেটা র্যাপিড কিনা বা স্লো কিনা, বা মোটিলিটি আছে কিন্তু সেটা নন প্রোগ্রেসিভ, আবার কিছুটা হচ্ছে একদমই নাই। হ্যাঁ, এটাকে আমরা ভাগ করে যে টোটাল মোটিলিটিটা আসে সেটাকে আমরা বলি যদি তার 42%-এর উপরে হয় তাহলে কিন্তু ভালো, এবং এর নিচে হলেই হচ্ছে সে অ্যাস্থেনোজোস্পার্মিয়া। আবার যদি মরফোলজিতেও আসে সেক্ষেত্রেও সেম, যে হচ্ছে যে তার কমপক্ষে 4% নর্মাল তার শেপ বা যেটা বলি মরফোলজি, তার যেহেতু একটা স্পার্মের অনেক কিছু থাকে, একটা হেড থাকে, একটা লেস থাকে, এগুলো কিন্তু একটা মানে ব্যাপার যে মরফোলজি কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে মরফোলজি কিন্তু ব্যাড থাকলে তার প্রেগনেন্সির চান্স অনেকটাই, কনসিভ হওয়ার চান্স অনেকটাই কমে যায়। কাজে এটা হচ্ছে তার ইম্পর্টেন্ট কিছু প্যারামিটার। এরপরে আরও এই অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী টেস্টে যাই যে তার আর কি লাগবে। দেখা যায় তার যদি সিভিয়ার অলিগোস্পার্মিয়া বা অ্যাস্থেনোজোস্পার্মিয়া থাকে, তারপরে কিন্তু আমরা তার একটা হরমোন অ্যানালাইসিস করতে চাই যে হ্যাঁ তার হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা। দেখা যায় পুরুষের ক্ষেত্রেও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে, তার প্রোল্যাক্টিন লেভেল হচ্ছে তার বেশি থাকতে পারে, কম থাকতে পারে, তার থাইরয়েড লেভেল কম বেশি হতে পারে, আরেকটা হচ্ছে তার সে হচ্ছে যে সে ডায়াবেটিক কিনা, তার ডায়াবেটিস আমার এক্সক্লুড করতে হচ্ছে। আর হচ্ছে যদি আমরা সিভিয়ার অলিগোস্পার্মিয়া অথবা যদি অ্যাজোস্পার্মিয়া পাই সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু হরমোন টেস্ট করাই, যে তার হচ্ছে একটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এলএইচ হরমোন, টেস্টোস্টেরন, এই লেভেলগুলো করে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে তার কোন ভাগে পড়ে, সে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াতে পড়ে নাকি নন অবস্ট্রাকটিভে পড়ে, কারণ তাদের ট্রিটমেন্ট প্ল্যান টোটালি আলাদা। এই কারণে অবশ্যই আমাকে বের করতে হবে সে কোন ক্রাইটেরিয়াতে আসছে। তারপরে হচ্ছে যে তার যখন এক্সামিনেশন করা হয় তখন কিন্তু কয়েকটা জিনিস দেখা হয় যে তার হার্নিয়া আছে কিনা, তার হাইড্রোসিল আছে কিনা, তার ভ্যারিকোসিল আছে কিনা, এই জিনিসগুলো দেখা হয়। ভ্যারিকোসিল থাকলে তার আবার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তার সিভিয়ারিটিটা বের করা হয়। তারপরে আমি এই ব্যাপারগুলো দেখে তার ইভালুয়েশনের মাধ্যমে পরবর্তী ধাপ হচ্ছে আমার ট্রিটমেন্টে যেতে হবে। অবশ্যই। ডক্টর উমুল খায়ের মাহমুদা, আমরা যেমন শুনছিলাম যে বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে এবং পরীক্ষাগুলোর মাধ্যমে আস্তে আস্তে রোগগুলো আইডেন্টিফাই করে এবং সমাধান তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে যেমন পুরুষেরও সমস্যা আছে, নারীরও সমস্যা আছে, দুই পক্ষের মধ্যে সমস্যা আছে, কিন্তু তার আগে যতক্ষণ পর্যন্ত জানা যায় না একটা বলবো যে কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগের একটা মাধ্যম বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকেই মনে করে যে আমার পার্টনারের সমস্যা, তাহলে আমি কি করব, ইত্যাদি ইত্যাদি বিষয় কাজ করে, সামাজিক বিভিন্ন বাধা চলে আসে। এই গ্যাপটা দূর করার জন্য আপনার কি পরামর্শ, যে কিভাবে কি করা যেতে পারে? এটা হচ্ছে যে বন্ধ্যত্ব চিকিৎসাটাই দেখা যায় যে আমরা এটা অনেক দেখি যে হাজব্যান্ড ওয়াইফকে দোষারোপ করছেন বা ওয়াইফ হাজব্যান্ডকে দোষারোপ করছেন না জেনেই। ওনারা কিন্তু কিছু পরীক্ষা রিপোর্ট আসেনি, বা পরীক্ষা রিপোর্ট আসলেও এই বন্ধ্যত্ব সমস্যাটা কিন্তু দম্পতির সমস্যা। এটা কিন্তু একজন পার্সনের সমস্যা না, এটা কিন্তু দুজনের সমস্যা। কাজে যুদ্ধটা দুজন মিলেই করতে হবে। সেজন্য আমাদের কাউন্সেলিংটা থাকে যে আপনারা যেহেতু আপনারা বিবাহিত দম্পতি, আপনারা দুজনের সুখে দুঃখে থাকার অঙ্গীকার করে এসছেন, কাজে দুজনের যারই দুঃখ থাকুক আরেকজন অবশ্যই পাশে থাকবেন। তো এই জিনিসটা আমরা বলি যে আপনারা সবসময় দম্পতি একসাথে আসবেন। একসাথে আসলে অনেক কথা আমরা দুজনকে একসাথে জিজ্ঞেস করি, আবার অনেক কথা একটু আলাদাও জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করে যে সমস্যাটা পাই, যে নারীর কোনো বড় ধরনের সমস্যা থাকলে হাজব্যান্ডকে আমরা একটু মিনিমাইজ করে জিনিসটা ইনফরমেশনটা প্রাথমিকভাবে দিই। সম্পূর্ণ জিনিসটা আমরা তথ্যটা আস্তে আস্তে শেয়ার করি, পুরোপুরি শেয়ার তখনই করি না। আস্তে আস্তে জিনিসটা ওনাকে কাউন্সিলিং করে, ওনার প্রথমেই যখন একটা বড় জিনিস শুনে ফেলবে তখন ওনার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। জি, এই জিনিসটা আমরা ওনাকে কাউন্সেলিংয়ের মাধ্যমেই বলি যে ওনার একটু সমস্যা আছে, তো আপনাদের দুজনের যেহেতু সমস্যা, দুজনেই আসবেন, আমরা ইনশাল্লাহ ঠিক করার ব্যবস্থা করছি। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কাপলদের সমস্যাগুলো কিন্তু আমরা নিরাময় করতে পারি। যে সমস্যা নিরাময় করা যায় এটার ক্ষেত্রে হাজব্যান্ড ক্ষেত্রে বা ওয়াইফ ক্ষেত্রে সাথে থাকতেই পারে, সাথে থাকা উচিত।
তো এই জিনিসটা আমরা কাউন্সেলিং করি যে আপনারা সাথে থাকবেন এবং এই বন্ধ্যাত্ব সমস্যাটা যখনই আসার প্রয়োজন পড়বে আপনারা দুজন একসাথে আসবেন এবং হচ্ছে যে সামাজিকভাবে যারা আপনাদের সাথে এই ব্যাপার নিয়ে হেও করে কথা বলে ওদের সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, ওদের সাথে এই ট্রিটমেন্টের ব্যাপারটা অতটা শেয়ার করবেন না, যে আপনারা নিজেরা কথা বলবেন কিন্তু সামাজিকভাবে অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আর হচ্ছে যে জিনিসটা আছে যে এই যে আমরা আশার কথা বলি যে 5টা ফ্যাক্টর যদি ঠিক হয়ে যায় তখন তার ক্ষেত্রে কিন্তু 20% চান্স থাকে যে কনসিভ করার। আস্তে আস্তে ওনারা যদি এভাবে কনসিভ না করেন, আইভিএফ চিকিৎসা আমাদের দেশে কিন্তু এখন বেশ অ্যাভেলেবল। আমাদের দেশে আপনারা জানেন যে অলরেডি 25টার বেশি সেন্টার আইভিএফ সেন্টার আছে, কাজে এই চিকিৎসাও আমাদের দেশে অ্যাভেলেবল। ইভেন অনেক নারীকেও আমরা দেখছি যে হাজব্যান্ড অ্যাজোস্পার্মিয়া, তো ওটা নিয়ে উনি অনেক দোষারোপ করছেন, উনি এমন হুমকিও দিচ্ছেন যে উনি ছেড়ে দেবেন ওনাকে। তখন আমরা বোঝাই কেন আপনি এই কথাটা বলছেন, ওনার এই সমস্যাটা তো নিরাময়যোগ্য। এই যে বর্তমানে যে ইক্সি চিকিৎসাটা আসছে এটা কিন্তু পুরুষ চিকিৎসায় বলবো যে একটি যুগান্তকারী একটা চিকিৎসা। কারণ আগে কিন্তু যাদের অ্যাজোস্পার্মিয়া ছিল এবং সিভিয়ার অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া ছিল, মানে যাদের শুক্রাণুটা অত্যধিক নড়াচড়া কম এবং সংখ্যা কম, তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা বলতে গেলে তেমন কিছু ছিল না। এই ইক্সি চিকিৎসাটা আসার পরে ডাইরেক্ট একটা ডিম্বাণুর ভিতরে যখন শুক্রাণু মাইক্রোস্কোপের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এবং এভাবে একটি ভ্রূণ তৈরি করে দেওয়া হয়, এই চিকিৎসাটা মনে করি যে একটা অ্যাজোস্পার্মিয়া বা সিভিয়ার অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া কাপলের জন্য একটা ব্লেসিং, অবশ্যই একটা ব্লেসিং। তো এই ব্লেসিং চিকিৎসাটা যেহেতু চলে আসছে, কাজে কেন দোষারোপ দুজনকে? অবশ্যই। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নারীর অসুখে। লুমিনা আইভিএফ এবং ইনসেপ্টা ফার্মা নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা শুনছি বন্ধ্যাত্ব নিয়ে এবং বন্ধ্যাত্ব চিকিৎসা থেকে কিভাবে অভিভাবকত্ব লাভ করা যায় সেই বিষয় নিয়ে আমরা জানছি। ডাক্তার ফ্লোরিডা রহমান ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই, আপনার এই যে চিকিৎসা দেওয়ার বিভিন্ন মাধ্যম আছে এবং আমাদের দেশে আছে অনেকগুলো সেন্টার, এর মধ্যে লুমিনা আইভিএফ একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে আপনারা কাজ করছেন। তার সাথে সাথে তো এখানে আধুনিক প্রযুক্তি যেগুলো আমরা সারা বিশ্বে বা উন্নত বিশ্বে যেগুলো দেখছি, অনেক কিছু আপনার মুখে একটু আগে আমরা শুনছিলাম, সেগুলো কি অ্যাভেলেবেল কিনা? ধন্যবাদ ডাক্তার রেশমা। আমাদের এই লুমিনা আইভিএফে আধুনিক চিকিৎসা মোটামুটি সবই আছে। যদি আমি একটা করে বলি, যেমন হচ্ছে প্রথমে আইভিএফ এর কথা বলি। আইভিএফ এর মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে কনভেনশনাল আইভিএফ আর একটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বা ইক্সি। তো ইক্সি করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, মাইক্রো ম্যানিপুলেটর, ইনজেক্টর, সে আমরা 100% পেশেন্টকেই ইক্সি করি। কিন্তু কনভেনশনাল আইভিএফ যেমন 5 মিলিয়নের নিচে যদি থাকে কারোর স্পার্মের কাউন্ট, তাদের জন্য কিন্তু সাকসেসফুল হয় না। আর এটা কিছুটা অংশ নেচারের উপর ছেড়ে দেওয়া হয়। আর ইক্সিতে প্রতিটা সবচেয়ে ভালো মরফোলজিক্যালি সবচেয়ে ভালো যে স্পার্মটা, সেটাকে মাইক্রো ম্যানিপুলেটরের মাধ্যমে ধরে তারপরে মাইক্রো ইনজেক্টরের মাধ্যমে একটা ডিনিউডেড বা যার উপর থেকে ক্যাপসুলটা খোলা হয়ে গেছে সেরকম একটা ওভাবে জাস্ট সাইটোপ্লাজমিক মেমব্রেনের ভিতরে ইনজেক্ট করা হয়, যার ফলে ফার্টিলাইজেশন রেট অনেক বেশি। মেল ইনফার্টিলিটির জন্য যে বললো যে যুগান্তকারী একটা পদক্ষেপ। আর এরপরে আসি যে ইনকিউবেটরের, কার্বন ডাইঅক্সাইড ইনকিউবেটর আছে, বেঞ্চটপ ইনকিউবেটর আছে, টাইম ল্যাপস ইনকিউবেটর আছে। তো আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড ইনকিউবেটর এবং বেঞ্চটপ ইনকিউবেটর আছে। বেঞ্চটপ ইনকিউবেটরে ফার্টিলাইজেশন অনেক ভালো হয়। আর টাইম ল্যাপস ইনকিউবেটরটা এই মুহূর্তে নাই, আমরা ভবিষ্যতে এটার প্ল্যান রেখেছি, যদিও তেমন খুব একটা সুপিরিয়রিটি নাই বেঞ্চটপের চেয়ে। আচ্ছা। আর এছাড়া আছে ক্রায়ো প্রিজারভেশনের পদ্ধতি, যেমন আমরা আজকে ওভাম পিক আপ করলাম কিন্তু আমি আজকে ট্রান্সফার করতে চাই না, কারণ ফ্রেশ ট্রান্সফারে যেই সাকসেস রেট তার চেয়ে আমরা যদি ফ্রোজেন ট্রান্সফার করি বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস রেট ভালো। আর পেশেন্টও একটু মাঝখানে সময় পায়, পেশেন্ট অনেক দিন ধরে ইঞ্জেকশন নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। তারপরে তার ওভারিয়ান এবং তার পেলভিক যেই ইউটেরাইন এনভায়রনমেন্ট, মানে এর আগে ইঞ্জেকশনের জন্য অনেক বেশি সব হরমোনগুলো বেড়ে যায়, এনভায়রনমেন্ট অত ভালো থাকে না। তো এই যে ফ্রোজেন এমব্রায়ো যে ক্রায়ো প্রিজারভেশন, সেটা আমরা রেগুলারভাবেই করি, কারণ আমরা
প্রায় সব রোগীকেই আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করি। আর এছাড়া যাদের হাজবেন্ড চলে যাবে, ওই যে প্রবাসী স্বামীদের জন্য আমরা তো প্রথমে কাউন্সিলিং করে তারপরে তাদের সিমেন্ট প্রিজার্ভেশন করি। অনেকে অনেক আধুনিক, দেখা যায় যে তারা আইইউআই এমনকি আইভিএফ পর্যন্তও করতে রাজি থাকে। তারপরে আমরা পিজিটি, তো এই পিজিটির যে আমাদের সুযোগ বাংলাদেশে একটু সীমিত, কিন্তু 2 মাসের মধ্যে আমাদের বাংলাদেশে একটা জেনেটিক ল্যাব টেস্ট হয়েছে, স্থাপিত হয়েছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু নিজেরা লুমিনা আইভিএফে পিজিটি করে যাদের জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা বা অটিস্টিক হওয়ার সম্ভাবনা বা অ্যানুপ্লাইটি হওয়ার সম্ভাবনা, জি, এই আইভিএফ এর মাধ্যমে প্রথমে আমরা সেটা নির্ণয় করব পিজিটি করে। নির্ণয় করার পর শুধুমাত্র ভালো যে এমব্রায়োগুলো সেগুলো আমরা পরবর্তীতে ইমপ্ল্যান্ট করব, এমব্রায়ো ট্রান্সফার করব। তো পিজিটি একটা আধুনিক পদ্ধতি, যেটা এতদিন ছিল না, সেটাও আমরা জড়িত। আর একটা যে রিজেনারেটিভ মেডিসিন যেটাতে স্টেম সেল, যাদের ডিম্বাণু খুবই কমে গেছে বা প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, যাকে আগে আমরা ফেইলিওর বলতাম, 40 বছরের নিচে যদি কারো ডিম কমে যায়, এফএসএইচ হরমোন বেড়ে যায় 25-এর বেশি, তাদেরকে বলা হয় প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। এই পেশেন্টদের জন্য কিন্তু আমরা ইন্ট্রা ওভারিয়ান পিআরপি সেটার ব্যবস্থা আছে। তারপরে আমরা এন্ডোমেট্রিয়াল, যাদের এন্ডোমেট্রিয়াম খুব খারাপ, বারবার ইমপ্ল্যান্টেশন ফেল হয়, তাদের জন্য এন্ডোমেট্রিয়াল পিআরপি সেটারও ব্যবস্থা আছে আমাদের, আমরা হিস্টোস্কোপিক্যালি দিতে পারি সেটা। আর পুরুষদের জন্যও কিন্তু এই যে নতুন যে রিজেনারেটিভ মেডিসিন, স্টেম সেল থেরাপি, টেস্টিকুলার ফেলিওরের জন্য ওরা বলেছে প্রমিজিং, আমাদের একটা কোম্পানির সাথে এমওইউ হয়েছে যাতে আমরা সেটাও দিতে পারি। তাহলে এই যে পেশেন্টগুলোকে আমরা কোনোভাবেই সাকসেসফুল করতে পারতাম না, তাদেরও আমরা কিছুটা আশার আলো দেখাতে পারি। আর মোটামুটি এগুলাই এখন চলছে। আর সার্জারি কিন্তু আমরা সবই করি আমাদের লুমিনা আইভিএফে। আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি, ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি, যেগুলো ল্যাপারোস্কোপিক সার্জারি, হিস্টোস্কোপিক সার্জারি বা ল্যাপারোটমি করে মামেক্টমি, চকলেট সিস্টের যাবতীয় যা কিছু, অ্যাসপিরেশন এবং এন্ডোমেট্রিয়াল পিআরপি, ওভারিয়ান পিআরপি, এই জিনিসগুলো করি যাতে রোগীদের ফার্টিলিটি বাড়ে। মোটামুটিভাবে আমি তো বিভিন্ন সেমিনারে যাই ওয়ার্ল্ড ওয়াইড, আমেরিকান, ইউরোপিয়ান। ওরা যাদের সবচেয়ে খারাপ রোগীর গ্রুপ হচ্ছে যাদের নিজেদের মানে ওভারিয়ান রিজার্ভ বা টেস্টিকুলার কোনো স্পার্মেটোজেনেসিস হয় না, এই পেশেন্টগুলো ফেইলিওর যারা। তো এই পেশেন্টগুলোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আর অন্যান্য সব কিছুই কিন্তু আমাদের মোটামুটি একই রকম। বাহ, এটা তো অবশ্যই আমাদের দেশের জন্য খুব বড় একটি আশার কথা যে একই সেন্টারে এত কিছু সেবা পাওয়া যাচ্ছে। ডাক্তার তাহমিনা সীমা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, এক এক দম্পতি দেখা যায় এক এক চিকিৎসা পদ্ধতি নিচ্ছে, অনেকে সেখানে সফলতা দেখতে পাচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছে, এরপরে যে আবার চিকিৎসা নিতে হবে সেই জায়গায় একটা মানসিক হতাশা কাজ করছে। এবং সেইখান থেকে যে আপনার কাছে মনে হয় যে চ্যালেঞ্জগুলো যে এই চিকিৎসার ক্ষেত্রে, সেই চ্যালেঞ্জগুলো কি কি আছে এবং সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় কি? আচ্ছা, আসলে ইনফার্টিলিটি যে চিকিৎসা, হ্যাঁ, এটা কিন্তু আসলে অনেকটা চ্যালেঞ্জিং। কারণ একজন দম্পতি কিন্তু মানে যেটা বলেছিলাম আমি শুরুতে, যে ধাপে ধাপে কিন্তু সে ট্রিটমেন্ট নিচ্ছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে লোকাল ডক্টর, তারপরে গাইনোকোলজিস্ট, তারপরে কিন্তু ইনফার্টিলিটি স্পেশালিস্ট। হ্যাঁ, এটা কিন্তু তার জন্য মেন্টাল প্রেশার। কারণ সে হচ্ছে প্রথমে যাচ্ছে, সে ট্রিটমেন্ট নিচ্ছে, সে ফেলড হচ্ছে, আবার ট্রিটমেন্ট নিচ্ছে, সে আবার ফেলড হচ্ছে, এবং সে আসলে সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে কিনা এটাও একটা ব্যাপার। হ্যাঁ, তারপর যখন সে আমাদের কাছে আসে তখন কিন্তু সে আসলে মেন্টালি ডিপ্রেসড। হ্যাঁ, দেখা যায় যে তাকে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট তার জন্য একটা বিশাল একটা মানে প্রয়োজনীয় ব্যাপার হয়ে যায় তার জন্য। তা যখন সে আমাদের কাছে একজন দম্পতি আসে, আমি কিন্তু প্রথমে, বিশেষ করে যারা ফেলড হয়, যারা কয়েকবার ট্রিটমেন্ট নেওয়ার পর, তখন কিন্তু প্রথমেই আমাদের যে কাজটা করতে হয় যে সাইকোলজিক্যাল সাপোর্ট আর কাউন্সেলিং, যে প্রথমে তাকে আমরা একটা সাপোর্ট দিয়ে থাকি যে না, আপনি হতাশ হবেন না, এবং হচ্ছে তাকে আমরা পরবর্তী ট্রিটমেন্ট অপশনগুলোও বলি যে হ্যাঁ, আপনার জন্য এই অপশন এখনও বাকি। যে আমাদের অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট আসছে, হয়তো আপনি ওষুধ খেয়ে আসছেন, আপনার সাকসেস হয়নি, কিন্তু আমাদের কাছে যেহেতু আসছেন, আমি আপনাকে ফার্দার যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আমাদের, যে আইইউআই, অর্থাৎ ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশন, তারপর পরবর্তীতে হচ্ছে আইভিএফ অর ইক্সি, যেটা অলরেডি আমাদের আলোচনায় এসেছে, এই ট্রিটমেন্টগুলো তাকে আমরা অফার করতে পারবো। তারপর তো সব ওকে, আমি ওভাম পিক আপ করলাম, তার হচ্ছে
এমব্রায়ো তৈরি হলো, তারপরে হচ্ছে তার এমব্রায়ো কোয়ালিটি অনুযায়ী তাকে আমি বা যখন আমি এমব্রায়ো তৈরি করলাম তার কয়টা আসলো ওভাম, সেই অনুযায়ী কিন্তু তার এমব্রায়ো তৈরি হবে, সেইটাও কম হতে পারে। কাজেই সেই ক্ষেত্রে তাকে আমি হয়তো সাকসেস নাও হতে পারে, কারণ তার এমব্রায়ো সংখ্যা কম। তাকে আমি দিতে ট্রান্সফার হয়তো করতে পারছি না, বা করলেও সংখ্যায় খুব কম, এটাও একটা ফেলিয়ার হওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে সবই হয়তো ওকে আছে, হ্যাঁ, সে খুবই আশাবাদী, হ্যাঁ তার হতে পারে আমি এমব্রায়ো ট্রান্সফারও খুব ভালো মতো করলাম, তার সংখ্যাও ভালো ছিল, কিন্তু দেখা গেল সে ফেলড হলো। মানে এই যে এত কিছুর পরে এত মানে সে সাকসেস চিন্তা করতে করতে তার ফেল, এটা কিন্তু তার জন্য একটা বার্ডেন, এবং এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, অবশ্যই আমরা এই নিয়ে আরো কথা শুনবো। ফেইলর এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নারীর অসুখে। আজকে আমরা কথা বলছি বন্ধ্যাত্ব নিয়ে। ডাক্তার উম্মুল খায়ের মাহমুদা, আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি এবং চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়গুলো শুনছিলাম। তো এক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাবের কোয়ালিটি এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা বোঝাই যাচ্ছে। তো সেই ব্যাপারে একটু জানতে চাই, লুমিনার অবস্থা কীরকম? লুমিনার বিশেষত্বর অনেকগুলো বিশেষত্বের মধ্যে একটা প্রধান বিশেষত্ব হচ্ছে এর হচ্ছে বিশ্বমানের ল্যাব। এই ল্যাবের কোয়ালিটি ঠিক করার জন্য আমাদের যা যা দরকার আমরা সমস্ত কিছু প্রোভাইড করেছি। যেমন হচ্ছে একটা ল্যাবে সামান্য একটু পারফিউমের সেন্ট, হ্যাঁ, সামান্য একটু শব্দ, সামান্য একটা কালারের গন্ধ বা যে কোনো কিছু ভলাটাইল ম্যাটেরিয়াল, ওগুলো কিন্তু ল্যাবে খুবই বেশি মানে একটা ভ্রূণের জন্য বা একটা ডিম্বাণু বা একটা শুক্রাণুর জন্য অনেক বেশি হার্মফুল। সামান্য পরিবর্তনে ওদের কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। তো এই জন্য ল্যাবের কোয়ালিটি যাতে একদম পারফেক্ট থাকে, এই জন্য হেপা ফিল্টার একটা আমরা ইউজ করেছি। সেই হেপা ফিল্টারে হচ্ছে যে আমরা সামান্যতম ভলাটাইল ম্যাটেরিয়াল যাতে থাকে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অত্যাধুনিক ইনকিউবেটর, আমাদের হচ্ছে যে বক্স ইনকিউবেটর আছে সেটা আলাদা আলাদা দরজা আছে, আলাদা আলাদা, সেই জন্য আমাদের সবগুলি ভ্রূণ দেখতে হয় না। তারপর আমাদের আছে বেঞ্চটপ ইনকিউবেটর, যেটার হচ্ছে আলাদা, সব কিছুই আলাদা, যেটা আমরা দেখতে চাচ্ছি শুধু সেই জিনিসটা দেখলেই আমাদের কিন্তু হচ্ছে। কাজে অন্য ভ্রূণের কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জ সেটা হচ্ছে না। এখানে উল্লেখযোগ্য যে জরায়ের ভেতরে যে পরিবেশে একটি ভ্রূণ প্রতিপালিত হয় ঠিক সেই পরিবেশ কিন্তু একটা ল্যাবে রাখতে হয়। তাহলে কতটুকু মানে তাপমাত্রা বলেন, কার্বন ডাইঅক্সাইড বলেন, অন্যান্য গ্যাস বলেন বা যে কোনো অক্সিজেন বলেন, যে কোনো কিছু সামান্য তারতম্যে কিন্তু ভ্রূণ আর বড় হবে না বা ভ্রূণ আলটিমেটলি সে মানব শিশু হবে না। এই জন্য সামান্য তারতম্য যাতে না হয় সেই জন্য আমাদের মানুষ থেকে শুরু করে মানে একদমই 100% প্রহিবিটেড, যাদের ওখানে কোনো কাজ নেই, একদম মিনিমাম পার্সন যারা ওখানেই শুধুমাত্র কাজ করবেন তারাই শুধুমাত্র অ্যালাউড। অন্য কেউ একটা প্রাণী বা একটা কেউ কিন্তু কোনো অ্যালাউড না ওখানে, ওই জায়গাটা পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া। তার মানে খুব গুরুত্বের সাথে এই বিষয়টিকে পরিচালনা করা হয়। ডক্টর তাহমিনা সীমা, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আধুনিক চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি ইদানিং সেলিব্রিটিদের মুখ থেকে আমরা খুব শুনি, যে তারা এমব্রায়ো প্রিজার্ভ করে, বা সরি এগ প্রিজার্ভ করে। তো এই বিষয়টি কি সবার জন্য প্রযোজ্য? একটু সংক্ষেপে শুনতে চাই। আসলে এগ প্রিজার্ভেশন, মোট কথা ফার্টিলিটি প্রিজার্ভেশন, সেটা আমি শুধু এগ না, এমব্রায়ো প্রিজার্ভেশনও হতে পারে, ওভারিয়ান টিস্যু প্রিজার্ভেশনও হতে পারে, আবার স্পার্ম প্রিজার্ভেশনও হতে পারে ছেলেদের ক্ষেত্রে। তা যেটা বললেন যে সেলিব্রিটিদের ক্ষেত্রে, হ্যাঁ সেলিব্রিটিরা হয়তো এক সেন্সে বলছে, আর আমাদের মেডিকেল যদি চিন্তা করি মেডিকেল ভাষার দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু অন্যদিকে চিন্তা করছি আমরা, হ্যাঁ অনেকটা, যে আমরা কখন করি আসলে ফার্টিলিটি প্রিজার্ভেশন, যে আর কি করি। তিনটা বললাম আমি, যে এগ প্রিজার্ভ করতে পারি, এগ প্রিজার্ভেশন করতে পারি, হ্যাঁ, বা এগ ফ্রিজিং যেটা বলি, অথবা এমব্রায়ো ফ্রিজিং করতে পারি, অথবা ওভারিয়ান টিস্যু ফ্রিজিং করতে পারি মেয়েদের ক্ষেত্রে। তা হচ্ছে যে আমরা কখন করি আসলে, হ্যাঁ যা কখন প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছু ট্রিটমেন্ট থাকে, যেমন যদি আমি ক্যান্সার পেশেন্ট বলি, হ্যাঁ দেখা যায় অনেক ইয়াং মেয়েদের কিন্তু ক্যান্সার হচ্ছে, তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে, তার হচ্ছে তার জরায়ুর ক্যান্সার বা ওভারিয়ান যে ক্যান্সার, এই ক্যান্সারে কি করতে হয়, অনেক হাই ডোজে কিন্তু কেমোথেরাপি দিতে হচ্ছে। এই কেমোথেরাপি কিন্তু অবশ্যই আমাদের মেয়েদের ফার্টিলিটিকে রিডিউস করে দিচ্ছে, তার যে রিজার্ভটাকে তারা, ফার্টিলিটির যে রিজার্ভ সেটাকে তারা কমিয়ে দিচ্ছে এই কেমোথেরাপির মাধ্যমে।
কাজে এই কেমোথেরাপি স্টার্টের আগে আমাকে তার ফ্রিজিং করতে হবে। তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা চাই যে এমব্রায়ো ফ্রিজিং করতে, কারণ এমব্রায়ো ফ্রিজিংয়ের হচ্ছে কোয়ালিটি মেনটেন হয় ভালো এবং পরবর্তীতে সাকসেসটাও ভালো, কিন্তু একটা আনম্যারিড মেয়ের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না। তখন হয় আমাদের এগ ফ্রিজিং করতে হয় অথবা ওভারিয়ান টিস্যু। তা আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু বেশিরভাগই ওভারিয়ান টিস্যু ফ্রিজিংটাই বেশি করি। হ্যাঁ, এগ ফ্রিজিংটা হচ্ছে দেখা যায় আমরা এগ ফ্রিজিং করি শুধুমাত্র আনম্যারিড বা যার এখনো বিয়ে হয় নাই, এখনো সে তার কোনো পার্টনার নাই। বাংলাদেশে যেহেতু ওরকম কোনো সিস্টেম নাই যে পার্টনারের থেকে এমব্রায়ো করা যাবে, তার জন্য শুধু আমরা এগ ফ্রিজিং। কিন্তু সেলিব্রিটিরা যদি আনম্যারিড থাকে, মনে করে যে আমি আমার ক্যারিয়ার শেষ হবে, তারপরে তাদের আমরা এগ ফ্রিজিং করতে পারি। কিন্তু ওভারিয়ান কর্টেক্স ফ্রিজিং করে আমরা শুধু প্রি পিবার্টাল, যাদের এখনো পিবার্টি হয় না, মানে জাস্ট পিবার্টি এরকম একদম আর্লি এজে, কারণ ওভারিয়ান কর্টেক্স ফ্রিজিং এর অনেক বেশি সাকসেস নাই। আর সবচেয়ে ভালো যাদের যদি হাজবেন্ড থাকে তাহলে এমব্রায়ো ফ্রিজিং। অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে যেই মেসেজটি একটু জানতে চাই তা হচ্ছে আমাদের যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে সেই দম্পতিদের মুখ থেকেই সেই মেসেজটি, যে কি কি পদ্ধতির মাধ্যমে আগানো উচিত এবং লুমিনা আইভিএফ এখানে ভবিষ্যতে কি কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আসলে পদ্ধতি হচ্ছে আমরা যে কোনোভাবেই যে কোনো বন্ধ্যাত্ব রোগীকে তার সাকসেসফুল করতে চাই, মানে তাদের যেই পদ্ধতি তাদের জন্য লাগে। যেমন সাধারণভাবে তো আমরা ওভুলেশন ইন্ডাকশন করেই করতে পারি, লাইফস্টাইল মডিফিকেশন করে করতে পারি। তারপরে আমরা আইইউআই করতে পারি দ্বিতীয় ধাপের জন্য। কিছু ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি আছে, ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি আছে, যেমন ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি, এগুলা করেও আমরা কিছু পেশেন্টের কিন্তু বন্ধ্যাত্বর সমাধান দিতে পারি। কিছু পেশেন্টের আইভিএফ করতে পারি। তো প্রায় 10% পেশেন্ট কিন্তু অনেক ট্রিটমেন্ট দিলেও, মানে অনেক চেষ্টা করলেও হয় না, তাদের আইভিএফ লাগে। কিন্তু ওই যে বললাম, আইভিএফই শেষ চিকিৎসা না। আইভিএফেও কিন্তু কিছু পেশেন্ট সাকসেসফুল হবে না, যা তাদের জরায়ের কারণে, তাদের এমব্রায়োর কারণে বা দুইজনের কারণে। তো সেই পেশেন্টদের জন্য, বিশেষ করে যাদের ডিম্বাণু নাই, যাদের শুক্রাণু নাই, সেই পেশেন্টরাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। এবং সিভিয়ার অ্যাডিনোমাইসিস, যাদের ইউটেরাস একদম এমন ডিস্টর্ডেড হয়ে গেছে বা সেখানে সার্কুলেশন ঠিক নাই, সেখানে মায়োমেট্রিয়ামের এন্ডোমেট্রিয়াম ঠিক নাই, বা টিবি হয়ে জরায়ের মুখ একদম, জরায়ের লাইনিংগুলো বন্ধ হয়ে গেছে, সে পেশেন্টগুলো সত্যি চ্যালেঞ্জিং, যাদের জন্য আমাদের ডোনার লাগে বা আমাদের সারোগেসি লাগে। তা আমাদের পরিকল্পনা হচ্ছে এই পেশেন্টদেরকেও আশার আলো দেখানো। আমরা সবাইকেই আশা দেখাতে চাই। আমরা পৃথিবীতে যেই পদ্ধতিগুলা চালু আছে এই সব ফেইলিওর পেশেন্টগুলোর জন্য, আমরা সেগুলোকে লুমিনাতে এস্টাবলিশ করতে চাই এবং আমরা সব দম্পতির মুখে হাসি ফোটাতে চাই। অবশ্যই, আমরাও সেই আশাই করছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আমার এখন টিভিকে এবং ধন্যবাদ ডক্টর রেশমাকে। আমরা এখানে আসতে পারে খুবই আনন্দিত। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।